কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহিন একাধিক স্থানে নামে বেনামে জমি কিনেছেন 5টি বিলাসবহুল স্লিপার কোচ। ময়মনসিংহ শহরে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, চরম আতঙ্কে বাসিন্দারা। 3 মাসে 131 ছিনতাইকারী গ্রেফতার। দরজাটাও খোলা আছে, সব নিয়ে আমার পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে। এরপরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। মার্কেট খোলার পরে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব পুরো নিয়ে গেছে। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কুষ্টিয়ার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স। মেলে না সরকারি ওষুধ, ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন আবাসিক চিকিৎসক। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিনও শেষ হয়নি মাগুরা শ্রীপুর বাইপাস সড়কের কাজ। সেতু হলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে স্থানীয়রা। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের একের পর এক শহর, বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত তুরস্ক। এবং গলে টেস্টে বাংলাদেশের চেয়ে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার 187 রানের সুবাদে তৃতীয় দিন শেষে সংগ্রহে 4 উইকেটে 368 রান। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন জামায়াত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। আর 2 মেয়াদের পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষেও মত দিয়েছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সবাই একমত, তবে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার আবারও আলোচনা হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণের ইস্যুতে আলোচনার নির্ধারিত ইস্যু থাকলেও আগের দিনের অসমাপ্ত ইস্যু রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 3য় বৈঠকের প্রথমার্ধ কাটে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনের প্রস্তাবনায় সমর্থন জানায় অধিকাংশ রাজনৈতিক দল। নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাবনাও দেয় অধিকাংশ রাজনৈতিক দল। বিভিন্ন প্রস্তাবনা আসে রাষ্ট্রপতি নিয়োগে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে পরিধি বাড়ানোর। ঐকমত্য কমিশনের 2য় বৈঠক শেষে কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এখনও সব মীমাংসিত হয়নি মন্তব্য করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। এ বিষয়ে সব দল একমত হলেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে সবাই এখনও একমত হয়নি। আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারবো। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে সব দল একমত হলেও ভোটার নিয়ে রয়েছে ভিন্ন মত। বিএনপি উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের ভোট দেবার কথা বললেও জামাত বলছে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ মোট 576 সদস্যের ভোট দেওয়ার অধিকার থাকবে। পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, মহিলা আসন যদি 100তে উন্নীত হয় আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, তার সদস্য সংখ্যা যদি 100 হয়, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়ে যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের সিট, সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি। আর প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে বিএনপির 31 দফার সঙ্গে একমত থাকলেও জামাত ও এনসিপি ভিন্ন মত পোষণ করছে। প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে। কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, ইনক্লুডিং বিএনপি। তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। সবাই 2বারই হচ্ছে চাচ্ছিল যে 2বারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় ফ্যাসিবাদের সহযোগী দলগুলো ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন। এ নিয়ে ক্ষোভ জানান কেউ কেউ। পৌঁছাতে পারি নাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়াও বিদেশি অর্থায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না, এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায় রিপোর্ট।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনে সপ্তম সভায় আলোচনা হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। সভা শেষে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রচারে পরিবেশ বান্ধব বিষয়ে ব্যবহার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত সহ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিভিন্ন নিয়মকানুন সন্নিবেশ করা হয়েছে। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আগামী সংসদ নির্বাচনে থাকছে না পোস্টারের প্রচার, কিন্তু বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচার চালাতে পারবে প্রার্থীরা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এছাড়াও সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে আগামী সপ্তাহে শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান কমিশন। আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। একটি কমন প্ল্যাটফর্ম করা হবে যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে তারা স্ব আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। এই সময় ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে আচরণবিধি চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন করা হতে পারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। 253 জনকে গুমের সত্যতা পেয়েছে গুম কমিশন। দায়ীদেরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে তারা, জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুমের সঙ্গে বাংলাদেশি গোয়েন্দা ছাড়াও ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল। গুমের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় র্যাবকে। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের সম্মেলন কক্ষে। প্রতিবেদনে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে কিভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 1850টি অভিযোগের বিশ্লেষণ করে গুমের শিকার 253 জন ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেস আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের মতো মারাত্মক এই অপকর্মে বাংলাদেশের গোয়েন্দারা ছাড়াও জড়িত ছিল ভারতীয় গোয়েন্দাও। ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, কারণ লাগে এটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। গুমে নিখোঁজ হওয়া ভিকটিমদের উদ্ধারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জানান, 1 জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ বেতার এবং সংস্কৃতি উপদেষ্টা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সাধারণ সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জানান, আগামী 1 জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে।
এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। বিগত সরকারের আমলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লাইসেন্স পাওয়া গণমাধ্যমের বিষয়ে অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন। জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল সে অনুভূতি ফিরিয়ে আনতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষ যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার গেল 15 বছর শিক্ষা বিমুখ ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার। বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর সেমিনারে এসব কথা বলেন তারা। এইচ হিমেলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন শিক্ষক নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সকলের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, যার উদ্দেশ্য ছিল এই দেশকে, এই জাতিকে একটি স্বশিক্ষিত ও কর্মনির্ভর জাতিতে পরিণত করা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, আর তার আদর্শ ধারণ করে মানুষের স্বপ্ন পূরণে কাজ করছেন তারেক রহমান। বাংলাদেশে শহীদ জিয়া রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। প্রথমে তিনি এটাকে নিয়ে গেলেন ওয়াইসিতে, সেখানে তিনি উত্থাপন করলেন, ওয়াইসিতে একচেটিয়া সমর্থন পেলেন। তারপরে তিনি নিয়ে গেলেন জোট নিরপেক্ষ সম্মেলনে, কলম্বোতে সেই জোট নিরপেক্ষ সম্মেলন, সেখানে তিনি সর্বান্তকরণে সমর্থন পেলেন এইটা। তারপরে এটাকে নিয়ে গেলেন তিনি জাতিসংঘে। দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুইন খান বলেন, প্রতিবাদ ঠেকাতেই গেল 15 বছর দেশের মানুষকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জিয়াউর রহমান 3 বছরে যা করেছিলেন তা আর কেউ করতে পারেনি বলে মন্তব্য করেন প্রবীণ এই রাজনীতিক। অনেকে কিন্তু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উন্নয়নের রাজনীতির কথা বলেন। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9,000 কোটি টাকা। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইচ ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2024 সালে তাদের দেশের ব্যাংকগুলোর সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও নির্দিষ্ট গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি ব্যাংকটি, তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই অর্থের কিছু অংশ বিদেশে পাচার হওয়া সম্পদও হতে পারে। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9,000 কোটি টাকা। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2024 সালে তাদের দেশের ব্যাংকগুলোর সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও নির্দিষ্ট গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি ব্যাংকটি। এর আগে 2022 সালে এই পরিমাণ ছিল প্রায় 876 কোটি টাকা। 2023 সালে এটি ছিল মাত্র 264 কোটি টাকার মতো। 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন প্রায় 9,000 কোটি টাকা। এসএনবির দেওয়া তথ্য মতে এই অর্থের মধ্যে রয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের জমা ও পুঁজিবাজারে বাংলাদেশের বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী এর 95% বেশি অর্থই বাণিজ্যিক কার্যক্রম কেন্দ্রিক এবং বাংলাদেশ ব্যাংকগুলোর পাওনা। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই অর্থের কিছু অংশ বিদেশে পাচার হওয়া সম্পদও হতে পারে, যদিও এই বিষয়ে সুইস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ড্রাফটম্যান এখন 1,000 কোটি টাকার মালিক।
রাত্রি যাপন করছেন 5 স্টার হোটেলে, চড়েন পাজেরো গাড়িতে। তিনি ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ড্রাফটম্যান শাহিন আলম। কুমিল্লা কক্সবাজার রোডে এশিয়া এয়ারকর্ন নামে তার রয়েছে 5টি ডাবল টেকার মার্সিডিজ বাস। নিজ নামে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেই ঠিকাদারির কাজ করেন। এক সময়ে বাদাম বিক্রেতা থেকে সরকারি চাকরি সুবাদে শাহিন আলম দুর্নীতিতে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। শাহাদাত নিসাদের অনুসন্ধানী রিপোর্ট। কুমিল্লার 14 গ্রামের বাদাম বিক্রেতা শাহিন আলম এখন প্রায় 1000 কোটি টাকার মালিক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যানের চাকরি যেন আলাদিনের চেরাগ হাতে তুলে দিয়েছে তাকে। স্থানীয়রা বলছে, 4র্থ শ্রেণীর কর্মচারী শাহিন আলমের বাবা জয়নাল আবেদনও ছিলেন বাদাম বিক্রেতা, থাকতেন জীর্ণশীর্ণ ঘরে। সে ভিটেতেই এখন শাহিন আলম গড়ে তুলেছেন বিলাসবহুল বহুতল ভবন। এখানেই শেষ নয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে শাহিন আলমের সম্পদ বেড়েছে যেন শতগুণ। বর্তমানে ড্রাফটম্যান শাহিন আলমের রয়েছে একাধিক বিলাসী গাড়ি, 5টি ডাবল ডেকার বাস, যেগুলো এশিয়া এয়ারকন সার্ভিস আরামবাগে ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে, যা 2 ভাইয়ের নামে রেখেছেন শাহিন। এছাড়াও তার রয়েছে 7টি ড্রাম ট্রাক, 4টি এক্সকাভেটর, 13টি ঢালাই মেশিন। গত কয়েক বছরে 14 গ্রাম সহ একাধিক স্থানে কেনা জমির একাধিক দলিলও আসে দেশ টিভির হাতে, যা হিসেব করলে দেখা যায় শুধু জমি কিনেছেন কোটি কোটি টাকার। সরকারি কর্মচারী হয়ে নামে বেনামে করেছেন ঠিকাদারি লাইসেন্স। সে লাইসেন্স বলে নিজ দপ্তরের কাজ ভাগিয়ে নেন নিজেই। সম্পদ গড়েছেন স্ত্রী ও শালীর নামেও। তার শালী তানিয়া আক্তারের নামে কিনেছেন 2 কোটি টাকার এফডিআর। শাহিন আলম এই অফিসের কেরানির চাকরি করলেও এখানকার অফিস প্রধানও নাকি ভয়ে তটস্থ থাকেন। শুধু তাই নয়, এই শাহিন আলমের ভয়ে মুখ খুলতে চান না তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তো শীঘ্রই সেটা হয়তো তদন্ত করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে যদি অভিযোগ প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে শাহিন আলমের সাথে কথা বলতে গেলে সম্ভব হয়নি কথা বলার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে চাকরি করে আজীবনেও বেতন ভাতা বাবদ 1 কোটি টাকার মালিক হওয়ার কথা না, সেখানে এখন 1000 কোটি টাকার মালিক এক সময়ের বাদাম বিক্রেতা শাহিন আলম। শাহাদাত নিসাদ, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে নিয়ে ব্যবসায়ীকে টর্চারের কথা সংবাদ সম্মেলনেও স্বীকার করলেন অভিযুক্ত নেতারা। দেশ টিভিতে প্রচারিত সংবাদের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেন তারা। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি দেখিয়ে তদবির ও বদলি বাণিজ্যের ফুটেজ দেখালেও তা অস্বীকার করেন তারা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস যেন টর্চার সেল। দেশ টিভিতে প্রচারিত এই সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত নেতারা। শুরুতেই ব্যবসায়ীকে ধরে এনে টর্চার করার কথা অপকটেই আবারও স্বীকার করেন তারা। বলেন, পাওনা টাকা তুলতে ও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকায় পেটানো হয় তাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস কোনো টর্চার সেল না বলে দাবি করেন তারা। তার হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের অনেকের সাথে নিয়মিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য আদান প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আলাপচারিতা আদান প্রদানের প্রমাণ পাওয়া গেলে ওই সময় উত্তেজিত হয়ে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন শাহালি থানার আহ্বায়ক রফিক মিঠু তাকে উত্তেজনার বশে আঘাত করে বসে। আপনারা যে টর্চার সেল জিনিসটা আসলে ইউজ করছেন, মানে টর্চার সেল ওয়ার্ডটার সাথে আসলে এই জিনিসটা মধ্যে অনেক মানে বিস্তার একটা ফারাক থাকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রভাব বিস্তারের বিষয়টিও অস্বীকার করেন তারা। আর দেশ টিভিতে প্রচারিত রিপোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দপ্তরে তদবির ও বদলিতে প্রভাব বিস্তারের ফুটেজে তাদের স্পষ্ট দেখানো হলেও তাদের দাবি কখনোই শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে যায়নি। আমরা ডিজি মহোদয়ের সাথে কখনোই দেখা করিনি, ওনাকে চিনিও না এবং কোনো প্রকার ব্যক্তিগত বা গোষ্ঠীগত তদবিরেও জড়িত ছিলাম না। বসতবাড়িতে হামলা ও লুটের বিষয়ে তারা দাবি করেন, হামলা ও লুট প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তবে কাদের হামলা প্রতিহত করেছেন সে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিযুক্ত নেতারা। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের ভূমিকাটি ছিল মব কন্ট্রোল এবং আইন সহায়ক, কোনোভাবে কোনো ধরনের উস্কানিমূলক বা সহিংসতামূলক নয়। ওই দিন সারা দেশে যে উত্তেজিত জনতা মানে হামলা করছে, এখানে আসলে কাউকে আইডেন্টিফাই করা পসিবল না।
ব্যবসায়ীকে টর্চার করার পর তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আমিরুল সাহেবের পা ধরে মাফ চাচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি রাগের বশে করেছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা। এ নিয়ে নগরবাসী চরম আতঙ্কে দিন যাপন করছে। সাধারণ নাগরিকদের মতে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। ফলে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এদিকে সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ। ইয়াসিন আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র গত 3 মাসেই 131 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবুও থামছে না চুরি, ছিনতাই। গত বুধবার সকালে গাঙ্গিনারপাড় এলাকার ব্যস্ত অলকা নদী বাংলা কমপ্লেক্সের 2য় তলায় মোবাইল মার্কেটের একটি দোকানে তালা ভেঙে 5-6 জন অজ্ঞাতনামা যুবক 200টিরও বেশি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এর আগে 17 জুন দিবাগত রাতে নগরের জিলা স্কুল মোড়ে এক বাড়িতে ঢুকে মালিককে বেঁধে রেখে নগদ 23 লাখ টাকা ও প্রায় 2 লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারাবাহিক চুরি ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। আর এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রুটি খাই আসছি, আইসা মাত্র দরজাটা খুলছি, চাবি দিয়ে খুললা দরজাটাও খোলা আছে, সব নিয়ে আমার পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে। কি পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। খোলার পরে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। গত 14 জুন নগরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে হামলা করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ক্লিনিক মালিকরা। এদিকে গত মঙ্গলবার নগরীতে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তা মনিরুল হকের কাছ থেকে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা। 16 জুন মিন্টু কলেজ এলাকায় রিকশা যাত্রীর পথ রোধ করে করা হয় ছিনতাই। যারা আসছিল এরা প্রকৃত এই এলাকার চাঁদাবাজ সন্ত্রাস। সহকর্মী যেহেতু ছিনতাই হয়েছে, তাতে আমরা আরো বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করেন নাগরিক নেতারা। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন পুলিশ। দায়িত্বকে এড়িয়ে যাচ্ছে না, আমরা দেখতেছি চুরি যেটা বেড়ে গেছে, আমরা খুব দ্রুত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং সমাজে যারা আপনারা আছেন, আপনাদের দায়িত্ব এটা বলতেছি, এটা যারা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। আবার সেটা বৃদ্ধি করতে হবে, কম্বিং অপারেশন খুব জরুরি। পুলিশ বলছে গত 3-4 মাসে 131 জন ছিনতাইকারীকে ধরা হলেও আবার তারা জামিনে বের হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল দশা। নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ঔষধও। আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে, রোগী দেখেন বাইরের বেসরকারি হাসপাতালে। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দৃশ্যটি কুষ্টিয়ার 50 শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের ভিড়, তবে কক্ষের চেয়ারগুলো ফাঁকা, নেই কোনো চিকিৎসকও। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানেন না কখন আসবে ডাক্তার, পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা। ভিতরে যাই দেখছি যে ডাক্তার নাই, উনি রেস্টে গেছে। ডাক্তারের অপেক্ষাতে আসাতে আমরা ধরেন যে এখনো দাঁড়িয়ে আছি। টিকিটও পাইনি, ডাক্তারও পাইনি। এখানে ভর্তি হওয়ার সিস্টেম খালি, ওষুধ পানি আমরা কিছুই পাই না, বাড়ি থেকে সবকিছু আমরা কিনতে পাওয়া যায়। দৌলতপুর উপজেলার প্রায় 8 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ঔষধও। শামসুল আরিফিন নামের একজন আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে, রোগী দেখেন বাইরের আলশেফা নামের স্ত্রীর বেসরকারি হাসপাতালে।
ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। ওর নিজস্ব একটি হসপিটাল আছে, তিনি মূলত ডিউটি করে আল শিফা হসপিটালে, তার নিজস্ব হসপিটাল আছে। তিনি প্রকৃতপক্ষে হসপিটালের কোনো নিয়ম শৃঙ্খল কোনো কিছু সুন্দরভাবে মানতে চায় না আর কি। অনেক রোগীর চাপ হয় এখানে, মনে করেন স্যারের অনুপস্থিতিতে যে ডাক্তারগুলো থাকে ওনাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। তবে বাইরের বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়টি স্বীকার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শামসুল আরিফিন বলছেন, নিয়ম মেনেই হাসপাতালে রোগী দেখেন তিনি। দৌলতপুরের সর্বত্র রোগী আমি দেখি, খোঁজ নিয়ে দেখেন আর কি। আমি প্রাইভেট প্র্যাকটিস করি তারাগুনিয়া থানার মোড় আলশেপাড়। আমি 3টা থেকে দেখি, 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। সেটা সে যদি তার অফিস টাইমে এগুলো করে থাকে অবশ্যই তার ভিতরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলার বৃহত্তর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা পাবে এ অঞ্চলের মানুষ, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভূমি অধিগ্রহণ জটিলতা আর নির্মাণ কাজের দীর্ঘসূত্রতায় আটকে আছে মাগুরা শ্রীপুর বাগ সরলীকরণ প্রকল্পের কাজ। কর্তৃপক্ষ অধিকাংশ কাজ সম্পন্নের দাবি করলেও স্থানীয়রা বলছেন কাজ হয়েছে খুবই কম। নদীর উপর ব্রিজ তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। মাগুরার প্রতিনিধি পঙ্কজ রায়ের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। মাগুরা শহরের পার্শ্ববর্তী পার নান্দোয়ালি এলাকা থেকে নিজ নান্দোয়ালি হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস রাস্তাটির কাজ শুরু হয় 2020 সালে। 247 কোটি টাকা ব্যয়ে মাগুরা শ্রীপুর বাগ সরলীকরণ প্রকল্পের এ কাজটি এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। 5 বছরেও শেষ হয়নি প্রায় 8 কিলোমিটার বাইপাস সড়ক, নবগঙ্গা নদীতে 202 মিটার লম্বা সেতু ও 6টি কালভার্ট নির্মাণের কাজ। 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। বাইপাস সড়ক নির্মাণ ও জমি অধিগ্রহণের জন্য 175 কোটি 70 লাখ টাকা বরাদ্দ থাকলেও মামলা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে থমকে আছে নির্মাণটি। এছাড়া জমি অধিগ্রহণ করা হলেও পাওনা টাকা বুঝে না পাওয়ার অভিযোগ রয়েছে জমির মালিকদের। মাঝ সড়ক থেকেও সরানো হয়নি বৈদ্যুতিক খুঁটি, এতে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা নিয়েই করতে হচ্ছে চলাচল। এমন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে যে আমরা এখন টাকা পয়সা পাবো কি পাবো না, আমরা এটারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই অধিগ্রহণে আমাদের জমি আছে, আমাদের জমি মামলা থাকার কারণে আমরা টাকা পয়সা পাচ্ছি না। দ্রুত সরকারের এই মামলা নিষ্পত্তি করে আমাদের টাকা পয়সা দিয়ে এই জমির কাজ, এই রাস্তা এবং ব্রিজের কাজ দ্রুত সমাধান করতে হবে। ইতিমধ্যে 57 কোটি টাকার বেশি তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে নবগঙ্গা নদীতে নির্মিত একটি ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় তা কোনো উপকারে আসছে না এলাকাবাসীর। নদীর উপর ব্রিজ, কিন্তু হাসিল দুই পাশে এক পাশে রাস্তা হয়নি কমপ্লিট। আর সরকার এত টাকা খরচ করে পড়ে রয়েছে, এত সরকারের এই ব্রিজের সমস্ত মালপত্রগুলো মনে হয় আমাদের ধারণা নষ্ট হয়ে যাচ্ছে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। এদিকে জেলা প্রশাসক বলছেন অধিগ্রহণকৃত প্রায় 65% জমির টাকা মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য 175 কোটি টাকা সংস্থান রয়েছে এবং অলরেডি এটা 175 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যেটার ক্ষতিপূরণ কাজ জেলা প্রশাসক মাগুরা বরাবর চলমান রয়েছে। প্রথম প্যাকেজে যে অসমাপ্ত কাজ ভূমি অধিগ্রহণ শেষে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। আমরা মোর দেন 60 থেকে 65% বেশি ক্ষতিপূরণ ইতিমধ্যে প্রদান করা হয়েছে, আর বাকি যে একটি কেস ওইটার যৌথ জরিপ চলমান আছে। নির্মাণ কাজটির সব প্রতিবন্ধকতা পেরিয়ে দ্রুত সম্পন্ন করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে 151টি মাদ্রাসা ও এতিমখানাকে 120 টন লবণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিষ্ঠান লবণ ব্যবহার না করেই তা বিক্রি করে দেয়। ফলে সময়মতো প্রক্রিয়াজাত না হওয়ায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ চামড়া। সালে এলাহের কুটির তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। প্রতি বছর কোরবানির চামড়া থেকে আয় করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা। সিলেটে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে 151টি মাদ্রাসা ও এতিমখানাকে দেয়া হয় 120 টন লবণ। বরাদ্দের তালিকায় প্রতিষ্ঠানের নাম থাকলেও লবণ পাননি অনেক প্রতিষ্ঠান। আর যেসব প্রতিষ্ঠান লবণ পেয়েছেন তারা চামড়ায় লবণজাতকরণের প্রশিক্ষণ না থাকায় কাঁচা চামড়া বিক্রি করেছেন কম দামে।
এতিমখানা মাদ্রাসা প্রতিনিধি ও চামড়া ব্যবসায়ীরা বলছেন, শুধু লবণ দিলেই চামড়া নিয়ে বিশৃঙ্খলার সমাধান হবে না, বাড়াতে হবে প্রশিক্ষণ ও তদারকি। দুর্গন্ধ সরতে পারে যদি লবণ দেওয়া হয়, তো এইভাবে হিসাবে লবণ আমরা দেই নাই। লবণ পাইলেও তো আমরা কোনো লাভ নেই, কারণ আমরা তো লবণ দিতে পারতাম না, ছাত্র প্রশিক্ষণ প্রাপ্ত নাই। মাদ্রাসাগুলা যে এই লবণ টবণ দেওয়া হয়েছে কেউ বানাইতেও পারেও না, এটা তো সব তারা বেচছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা লবণজাত না করেই কাঁচা চামড়া বিক্রি করেছেন বালিকান্দি আড়তদারদের কাছে। গভীর রাতে একসঙ্গে অসংখ্য চামড়া বিক্রি করায় প্রচন্ড গরমে অনেক চামড়া নষ্ট হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চামড়া নিয়ে দিছে রাত্রে 11টার দিকে, একসাথে সব মাদ্রাসায় জাম লাগছে, চামড়া নিয়ে আমরা বিপাকে পড়ছি। ও পরবর্তী আমরা চামড়া অনেকটাই নষ্ট হয়ে গেছে, আমরা কাজ কাম করতে পারছি না। রাত দেখা গেছে খাসা চামড়া আমাদের কাছে বিক্রি করছে, মাদ্রাসা বিক্রি করছে, পরিয়ারা বিক্রি করছে, আমরা কাঁচা চামড়াগুলা লবণজাত করছি। জেলা প্রশাসন সূত্রে লবণ বিতরণের হিসেব পাওয়া গেলেও চামড়া নিয়ে বিশৃঙ্খলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।